90-এর দশকে রহস্যজনকভাবে পাঞ্জাবের হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করে রাখে। একজন ব্যাংক কর্মচারী তার নিখোঁজ আত্মীয়কে খুঁজতে গিয়ে প্রথম এই রহস্যের সম্মুখীন হয়। অচিরেই সে জানতে পারে পুলিশ অগণিত মানুষকে ফেক এনকাউন্টারে হত্যা করে বেওয়ারিশ লাশ হিসেবে পুড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? রাজ্যের রক্ষক হয়ে কেন পুলিশ যাচ্ছেতাইভাবে মানুষকে হত্যা করছিল? নেপথ্যে কি ক্রিমিনাল অফেন্স, নাকি সরকারের মদতেই ঘটছিল এই বর্বরতা? জানতে হলে আসুন ব্যাংকার এবং মানবাধিকার কর্মী জসবন্ত সিংয়ের তদন্তে দেখে আসি কোন নৈরাজ্যে ভাসছিল পুরো শহর। তবে শুরু করার আগে আরেকটা তথ্য জানিয়ে রাখি। সিনেমাটা রিলিজ দেবার আগে এটা সেন্সর বোর্ডে আটকে যায় এবং 127টি দৃশ্যকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কর্তৃপক্ষ সিনেমার নাম পর্যন্ত চেঞ্জ করতে বাধ্য হয়েছিল। এমনকি এটা যে বাস্তব ঘটনার ওপরে নির্মিত এই ট্যাগটিও বাদ দিতে বলা হয়েছিল। বাস্তবের লড়াইয়ের মতো সিনেমা রিলিজের জন্য দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে ওটিটিতে সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে। তাই ইন্ট্রো থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা যেমন তেমন সিনেমা না। একটা দেশের কতটা নির্মম অধ্যায় ফাঁস হয়ে যাবার ভয় থাকলে একটা সিনেমাকেও আটকে দেওয়া হয় তা পুরো সিনেমা দেখলেই বুঝতে পারবেন। তো আসুন শুরু করা যাক। 1995 সালে পাঞ্জাবে তখন চলছিল সশস্ত্র বিদ্রোহীদের সাথে পুলিশের অলিখিত যুদ্ধ। পুলিশের ওপরে নির্দেশনা ছিল বিদ্রোহীদের নিঃশেষ করে দিতে হবে, আর এর জন্য পুলিশকে সব ধরনের সুযোগ সুবিধাও দেওয়া হয়েছিল। আর এই সুযোগটাকে তারা মিসইউজ করছিল। তারা বিদ্রোহী এবং সাধারণ মানুষের মাঝে কোনো বাছবিচার করত না। যাকে পেত ধরে নিয়ে গিয়ে ফেক এনকাউন্টার করে লাশ গুম করে দিত। কারো লাশের জায়গা হতো ভাগাড়ে, কারো নদীর জলে, কারো বা লাশ বিলীন হয়ে যেত শ্মশানে ভস্ম হয়ে। তো সেদিন রাতেও বেশ কয়েকজন পুলিশ স্টাফ কয়েকজন ইয়াং ছেলেকে ধরে নিয়ে যায়। রাতের নিস্তব্ধ অন্ধকারে তাদের নাম ঠিকানা লিখে নেবার পরে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। এরপরে লাশগুলোকে নষ্ট করে নদীতে ফেলে দেওয়া হয়। পরে যদি এই লাশগুলো উদ্ধার হয় তবুও সেগুলো পোস্টমর্টেমের পরে বেওয়ারিশ লাশ হিসেবে দাহ করে দেওয়া হবে। যাই হোক, এদিকে একজন সাধারণ ব্যাংকার জসবন্ত সিং, সংক্ষেপে জাসি, ছেলেকে স্কুলের জন্য বের করে দিয়ে ব্যাংকে যায়। আজকে তার তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, কারণ গ্রাম থেকে বাবা মায়ের বেড়াতে আসার কথা। ব্যাংকে আজ এক বৃদ্ধা দম্পতি লোন নিতে এসেছিল। এর আগেও এই জমির ওপরে দুবার লোন নিয়েছে। এবারও যদি লোন নেয় তাহলে পুরো ভিটে বাড়ি হাতছাড়া হয়ে যাবে। তবুও তারা লোনের জন্য আকুতিমিনতি করতে থাকে। তারা জাসিকে ছেলের ফটো দেখিয়ে বলে ছেলে কয়েক মাস ধরে মিসিং। তারা ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছে। ওদের অসহায়ত্ব দেখে জাসি লোন পাশ করিয়ে দেয়। এর মধ্যে সে জানতে পারে বাবা মা বেড়াতে আসবে না, গ্রামে হয়তো কোনো সমস্যা হয়েছে। তাই ডিউটি শেষ করে জাসি গ্রামের বাড়ি গিয়ে জানতে পারে তার এক আন্টি গুরপেজ মিসিং। তারা পুলিশে অভিযোগের চেষ্টা করলেও পুলিশ অভিযোগ নিচ্ছে না। আবার গ্রামেও কেউ মিসিংয়ের ব্যাপারে মুখ খুলছে না। এই নিয়ে ওরা বেশ আপসেট ছিল। জাসি চলে আসার আগে গুরপেজ আন্টির বাড়িতে একবার ঢু মারতে যায়। সে গুরপেজের একটা ফটো সাথে নিয়ে নেয়। তার খেয়াল হয় 6 মাস আগে গুরপেজ আন্টির ছেলে কিরপাল মারা গিয়েছিল। একদিন রাতে গুরপেজ আন্টি জাসিদের বাড়িতে ছুটে এসে কান্নাকাটি শুরু করে এবং জানায় কিরপাল মারা গেছে। কিরপাল জাসির খুবই ক্লোজ বন্ধু ছিল। জাসি ছুটে গিয়ে কিরপালের লাশটা কোলের ওপরে তুলে নেয়। কিরপাল বিভিন্ন বিদ্রোহী আন্দোলনে জড়িত ছিল। তার মায়ের ধারণা ছিল এই জন্যই তার ছেলেকে মরতে হয়েছে। কিন্তু গুরপেজ আন্টির নিখোঁজ হওয়ার কারণ জাসি বুঝতে পারছিল না। সে পরের দিন তার এক বন্ধু কনস্টেবল সাতনামের বাড়িতে এই ব্যাপারে হেল্প নেবার জন্য যায়। তবে সাতনামের মা জানায় সাতনামের নতুন পোস্টিং হবার পর থেকে সে আর বাড়িতে তেমন আসার সুযোগ পায় না। জাসি সাতনামের মাকে গুরপেজের মিসিংয়ের ব্যাপারটা জানালে সে বলে বেশ কিছুদিন আগে তার গুরপেজের সাথে দেখা হয়েছিল। কিরপালের মৃত্যুর পরে গুরপেজের মাথায় সমস্যা হয়ে যায়। সে প্রায় ভুলে যেত কিরপাল এখনো মরেনি। তাই কিরপালের খোঁজে সে থানা পুলিশের কাছে ছুটে বেড়াতো। পরে আবার যখন তার মনে পড়ত কিরপাল বেঁচে নেই, তখন সে আবারও স্বাভাবিক হয়ে যেত। সাতনামের মা জাসিকে টেনশন করতে নিষেধ করে এবং ভরসা দিয়ে বলে হয়তো মনের ভুলে গুরপেজ কোথাও চলে গেছে, সে কয়েকদিনের ভেতরে আবার ঠিক ফিরে আসবে। তবে জাসির মনটা অস্থির হয়েছিল। সে শুধু ভাবছিল তার জায়গায় কিরপাল হলে কি করত। কিরপালের মাও তো তারই মায়ের মতো। তাই সে পরের দিন থানায় মিসিং রিপোর্ট লেখাতে যায়। ইন্সপেক্টর শিবেন্দর সিং গুরপেজের নাম এবং ফটো দেখে বলে এটা তো টেরোরিস্টের মা। জাসি পাল্টা জবাব দেয় মা মাই হয়, টেরোরিস্টের মাও মা, আবার পুলিশের মাও মা। ইন্সপেক্টর জানিয়ে দেয় সে রিপোর্ট নেবে না। চাই জাসি এবার মর্গে খোঁজ নিতে যায়।
গুরপেজ যদি মরেও যায় তাহলে মর্গে তার লাশ থাকার কথা। তবে রিসিপশনিস্ট নামধাম সার্চ করে জানায় এখানে এই নামে কোনো লাশ নেই। তবুও জাসি মর্গে একবার ঢু মারতে যায়। গিয়ে বীভৎস সব লাশ দেখে তার মাথা ঘুরে যায়। এ সময় তার পোস্টমর্টেম ডাক্তারের সাথে দেখা হলে সে গুরপেজের ফটোটা তাকে দেখিয়ে বলে এই আন্টিটা কয়েকদিন ধরে মিসিং। ডাক্তার গুরপেজের ফটো দেখে কেমন যেন ঘাবড়ে যায়। সে অস্বস্তির সাথে বলে সে এই মহিলাকে দেখেনি। ভাগ্যক্রমে মর্গে এসে জাসির সাতনামের সাথেও দেখা হয়ে যায়। সাতনাম এখানে 8টা বডি পোস্টমর্টমের জন্য এনেছিল। জাসি সাতনামকে গুরপেজের ব্যাপারটা জানিয়ে বলে তার মিসিং হওয়া প্রায় 10 দিন হয়ে গেছে, তবুও কেউ হেল্প করছে না। সাতনাম জাসিকে পরামর্শ দেয় তার ফ্যামিলি আছে, সন্তান আছে, তাই যেন সে এসব ঝামেলায় না জড়ায়। জাসি বলে কিরপাল তাদের বন্ধু ছিল, তাই এক অর্থে কিরপালের মাও তো তাদের ফ্যামিলির মতোই, তাই তাদের গুরপেজ আন্টির হদিস বের করা উচিত। কিন্তু সাতনাম জানায় সে এই ব্যাপারে জাসিকে কোনো হেল্প করতে পারবে না। এই বলে সে চলে যায়। তবে জাসি থেমে না থেকে এবার শ্মশানে যায় এবং ডোমকে গুরপেজের ফটো দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়। ডোম জানায় আগে শ্মশানে 2 থেকে 3টা লাশ আসতো, অথচ এখন রোজ 15 থেকে 20টা করে লাশ আসে। মাঝে মধ্যে তো ট্রাক লোড করেও লাশ আসে, তাই সে এত লাশের ভেতরে আলাদা করে একজনকে চিনতে পারে না। জাসি জানতে চায় এসব লাশের কোনো রেজিস্টার আছে কিনা। ডোম তাকে ভেতরে নিয়ে গিয়ে সরকারি রেজিস্টার দেখায়, আর রেজিস্টার চেক করেই তারা গুরপেজের নামটা লিস্টে পেয়ে যায়। জাসি সবচেয়ে অবাক হয় রেজিস্টারের মৃত্যুর কারণ উল্লেখ করা ছিল গুরপেজ পুলিশের সাথে এনকাউন্টারে মারা গেছে, আর তার লাশটা বেওয়ারিশ হিসেবে দাহ করে দেওয়া হয়েছে। তো এসবের উত্তর জানতে জাসি আবারও এই মাঝরাতে সাতনামের বাড়িতে চলে যায়, কারণ লাশটা সাতনামের থানা থেকেই পাঠানো হয়েছিল, আর এতে সাতনামের ইন্সপেক্টরের সাইনও আছে। জাসি বেশি চাপাচাপি করায় সাতনাম স্বীকার করে সেদিন রাতে তারা মিশনে বেরিয়েছিল। হঠাৎ রাস্তার মাঝখানে ছুটে এসে গুরপেজ গাড়ি থামায়। এরপরে সে কিরপালের সাথে দেখা করার জন্য খুব ঝামেলা শুরু করে। তখন তাদের ইনচার্জ অফিসার কিরপালের সাথে দেখা করানোর কথা বলে গুরপেজকে গাড়িতে তুলে নেয়। ফাঁকা জায়গায় গিয়ে তারা একজনকে এনকাউন্টার করে। এরপরে কোনো দোষ ছাড়াই গুরপেজকেও গুলি করে মেরে ফেলে। এরপরে লাশ দুটোকে হাসপাতালে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। এবার বাকি কাজ সারার দায়িত্ব ছিল ইন্সপেক্টর শিবেন্দরের। হাসপাতালে এসে সে জানতে পারে গুরপেজ এখনও বেঁচে আছে। জীবন্ত মানুষের তো পোস্টমর্টম হয় না, তাই শিবেন্দর গুরপেজকে আবারও বাইরে নিয়ে যায় এবং দ্বিতীয়বার খুন করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। সাতনাম অসহায়ভাবে বলে সে সব দেখার পরেও কোনো হেল্প করতে পারেনি। জাসি জিজ্ঞেস করে সে এসব ছেড়ে দিচ্ছে না কেন। সাতনাম বলে সে ছেড়ে দেবার চেষ্টা করেছিল, শুধু সেই না বরং তার মতো আরও অনেক স্টাফই ছেড়ে দিতে চায়, কিন্তু এখন পর্যন্ত যারা ছেড়ে দিয়েছে তাদেরকেও বিদ্রোহীদের সাথে এনকাউন্টারে মেরে লাশগুলো বেওয়ারিশ হিসেবে ভস্ম করে দিয়েছে, তাই তারা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। তো সাতনামকে পাশে পাবে না দেখে জাসি এবার একজন লয়ারের কাছে যায়। জাসি শ্মশান থেকে লাশ দাহের সরকারি রেজিস্টারের কপিও এনেছিল। সে লয়ারকে সেটা দেখায়। এই রেজিস্টারে 600 জনের লিস্ট আছে। জাস্ট একটা থানাতেই যদি 600 জনকে বিচার বহির্ভূত হত্যা করা হয় তাহলে না জানি পুরো জেলার কতটা নির্মম পরিস্থিতি। লয়ার বলে এটা অত্যন্ত সেন্সিটিভ মামলা, তাই পুরো প্রস্তুতি ছাড়া তারা কেসটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। সে জাসিকে আরও প্রমাণ ম্যানেজ করে তারপরে আসতে বলে। তো জাসি এবার বিভিন্ন মর্গে গিয়ে রেজিস্টার থেকে লিস্ট কালেক্ট করতে শুরু করে। একটা মর্গে গিয়ে সে স্বচক্ষে দেখতে পায় পুলিশ কিভাবে বেওয়ারিশ ট্যাগ দিয়ে লাশ এখানে এনে পোড়ায়। সে ভেতর থেকে জানালা দিয়ে কয়েকটা ফটো তুলে নেয়। এরপরে সে জাস্ট 3টা মর্গ থেকেই 2097 জনের নাম বের করে ফেলে। তাহলে যেসব লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বা অন্যভাবে গুম করা হয়েছে তার পরিমাণ যে কত এটা তাদের ভাবনারও বাইরে। তো জাসি প্রমাণ নিয়ে লয়ারের কাছে যায়, কিন্তু লয়ার এবারও বলে পিটিশন ফাইল করার জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট না। এইসব লিস্টে যাদের নাম আছে তাদের পরিবারের লোকদেরকেও ম্যানেজ করে কোর্টে এসে সাক্ষী দেবার জন্য রাজি করাতে হবে। লয়ার এই কাজটাও জাসিকে দেয়। এবার জাসিকে সাতনামও হেল্প করে। এখন পর্যন্ত যেসব ফ্যামিলি মিসিং রিপোর্ট লিখিয়েছে সাতনাম তাদের লিস্ট জাসিকে দেয়, যাতে জাসি মৃতদের লিস্টের সাথে মিসিং রিপোর্টের নামগুলো মিলিয়ে দেখতে পারে। নাম মিলিয়ে জাসি অনেকগুলো ফ্যামিলিতেই কথাবার্তা বলতে যায়। এরা এখনও প্রিয়জনের ফেরার অপেক্ষায় বুক বেঁধে আছে দেখে জাসির বেশ খারাপ লাগে। তার ভেতরে জেদ তৈরি হয় যেসব মানুষকে পুলিশ অন্যায়ভাবে হত্যা করেছে তাদের পরিবারের জানা উচিত ভিকটিমের সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে। জাসি এবার সবগুলো ফ্যামিলির কাছে যায় আর তাদেরকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করে।
এতে সে বেশ কিছু ফ্যামিলিকে পাশে পেয়েও যায়। এরপরে তারা কোর্টে পিটিশন দাখিল করে। তবে জাজ জানায় এভাবে পিটিশন হয় না। এর জন্য উল্লেখিত সমস্ত ভিকটিমদের ফ্যামিলি লোকেদের কোর্টে এসে সাক্ষী দেওয়া লাগবে। লয়ার কয়েকজনকে দেখিয়ে জানায় এরা এসেছে সাক্ষী দিতে, কিন্তু জাজ বলে শুধু এই কয়জনে হবে না, সবাইকেই আসতে হবে। জাসি উঠে দাঁড়িয়ে রিকোয়েস্ট করে বলে আপাতত কেসটা শুরু হোক, এরপরে কোর্টে সবাই উপস্থিত হবে। জাজ কনভিন্স হয়ে পিটিশন অ্যাপ্রুভ করে দেয়। এই ব্যাপারটা নিউজে চলে এলে এমএলএ মহিন্দর পালের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সে ডিজিপি বিদ্যাকে ডেকে বলে এই কেস নিয়ে বেশি ঘাটাঘাটি হলে তাদের রেপুটেশন নষ্ট হবে, তাই সে জাসিকে সামলে কেসটা ধামাচাপা দিয়ে দেবার নির্দেশ দেয়। সেদিন রাতে জাসির ওপরে নজর রাখার জন্য পুলিশের জিপ তার বাড়ির সামনে গিয়ে বসে থাকে। সারা রাত জিপটার নড়চড় না দেখে জাসি সকালবেলা তাদেরকে নাস্তা নিয়ে গিয়ে দেয় আর বলে সারা রাত এখানে ডিউটি করেছেন, নিশ্চয়ই খিদে লেগেছে, তাই কিছু খেয়ে নেন। পুলিশের ভয়ও জাসিকে থামিয়ে রাখতে পারে না। সে হিউম্যান রাইটসে গিয়ে অভিযোগ জানায় এবং প্রতিটা পয়েন্ট অথরিটিকে বুঝিয়ে বলে। এতে প্রশাসন এবং পলিটিশিয়ানদের টেনশন আরও বেড়ে যায়। একটা প্রেস কনফারেন্সে এমএলএ রিপোর্টারদের প্রশ্নে জর্জরিত হয়ে যায়। কোনো রকমে প্রেস কনফারেন্স শেষ করে এমএলএ ডিজিপিকে নির্দেশ দেয় যেভাবেই হোক এই সিচুয়েশন যেন হ্যান্ডেল করে। ডিজিপি পরিস্থিতি অনুকূলে আনার জন্য নতুন এসএসপি সুগ্গাকে নিয়োগ দেয়। অন্যদিকে জাসির কাছে কানাডায় হিউম্যান রাইটসের কনভেনশনে তার রিপোর্ট বিশ্বমঞ্চে উপস্থাপনের জন্য ইনভাইটেশন লেটার আসে। যদিও এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, তবুও জাসি কানাডায় চলে যায় এবং তার রিপোর্ট উপস্থাপন করে। সে এটাও উল্লেখ করে প্রথমে যে 3টা শ্মশানে খোঁজ নিয়ে 2097 জনের হদিস পেয়েছিল, এখন জাস্ট এই কয়দিনের সংখ্যাটা 6017তে পৌঁছে গেছে। পুরো পাঞ্জাব জুড়ে এই সংখ্যাটা অন্তত 25,000। সরকার সবকিছু জানে, তবুও তারা চোখ কান বন্ধ করে আছে। বলা যায় জাসি এক প্রকারে সরকারের গদি নাড়িয়ে দিয়ে আসে। হিউম্যান রাইটস থেকে তাকে ফ্যামিলি নিয়ে সিকিউরিটির সাথে অ্যাসাইলামে থাকার সুযোগ দেওয়া হয়। তবে জাসির ফ্যামিলির রিস্ক জেনেও সেই সুযোগ গ্রহণ না করে বলে সে যদি অ্যাসাইলামে আরামে বসে থাকে তাহলে এই মিশনটা শেষ হয়ে যাবে। তবুও সরকারকে চিঠি পাঠানো হয় যাতে জাসির ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়া হয়। তবে জাসি এবারও এই সুযোগ প্রত্যাখ্যান করে। জাসির কর্মকাণ্ড দেখে এবার স্বয়ং এমএলএ তাকে ডেকে পাঠায়। প্রথমে এমএলএ বলে এভাবে বিদেশের লোকেদের সামনে নিজেদের দেশের বদনাম করা কি ঠিক হচ্ছে? তাদের নিজেদের ঝামেলা চুপচাপ থেকে নিজেরাই সমাধান করা উচিত। জাসি বলে তারা 1984 সাল থেকেই চুপ করে আছে, আর এই জন্যই দেশে এত অরাজকতা। এমএলএ তাকে হুমকি দিয়ে বলে তার কিছু হয়ে গেলে ফ্যামিলির কি হবে? জাসি ভয়ডরহীনভাবে বলে আপনি শুধু আমার একটা ফ্যামিলির কথা বলছেন, অথচ পাঞ্জাবে হাজার হাজার ফ্যামিলি তাদের প্রিয়জনের পথ চেয়ে আছে, কিন্তু তারা জানেও না তাদের প্রিয়জনকে বেওয়ারিশ লাশ হিসেবে পুড়িয়ে ফেলা হয়েছে। এমএলএর হুমকিকে মাথায় রেখে জাসি বেরিয়ে চলে আসে। এদিকে এসএসপি ইন্টারনাল ইনকোয়ারি করে জানতে পারে তাদের ডিপার্টমেন্টের কেউ জাসিকে ইনফরমেশন লিক করেছে, আর সে এটাও জেনে যায় কাজটা করেছে সাতনাম। তাই সে রাতের বেলা ফোর্স নিয়ে সাতনামের বাড়িতে চলে যায়। তখন বাড়ির লোকেরা খেতে বসেছিল। এসএসপিও তাদের সাথে খাবার খায়। এরপরে দুজন বিদ্রোহীকে টেরোরিস্ট ট্যাগ দিয়ে তাদের বাড়িতে আনা হয়। এসএসপি দয়ামায়াহীনভাবে ওদের দুজনকে মেরে ফেলে। এরপরে বলে তাদের ডিপার্টমেন্টে একটা গাদ্দার আছে যে জাসিকে ইনফরমেশন লিক করছে। জাসি তো সাতনামের বন্ধু, তাদের একই সাথে বেড়ে ওঠা, তাই গাদ্দারিটা সাতনামই করছে কিনা এসএসপি জিজ্ঞেস করে। তবে সাতনাম তার কথার কোনো উত্তর দেয় না। সাতনামের মা এসএসপির মতিগতি বুঝতে পেরে তার কাছে হাত জোর করে অনুরোধ করে বলে সাতনামের স্ত্রী 7 মাসের প্রেগনেন্ট। সাতনাম কিছু করেনি, সে যেন সাতনামকে ক্ষমা করে দেয়। তবে এসএসপির দয়া হয় না, সে পুরো ফ্যামিলিকে মেরে ফেলার নির্দেশ দেয়। সকালে দুজন বাইরের লোকের লাশসহ সাতনামের ফ্যামিলির সবার লাশও বাইরে শুইয়ে রাখা হয় এবং ডিক্লেয়ার করা হয় সাতনাম টেরোরিস্ট ছিল। ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে টেরোরিস্ট ট্যাগ দিয়ে যে কাউকে মেরে ফেললেও বৈধ হয়ে যায়। উপস্থিত জনতার মাঝে জাসি দাঁড়িয়ে নির্বাক হয়ে লাশগুলো দেখতে থাকে। তার এখন কিছুই করার নেই। এই ঘটনার পরে জাসি কিছুটা ঘাবড়ে যায়, তবে নিজের জন্য না, ফ্যামিলির জন্য। তবুও সে যুদ্ধ থামায় না। সে মানবাধিকার কমিশনকে সাক্ষী রেখে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেয় পিটিশন দাখিল করা 3 মাস হয়ে গেলেও এখনও সে কোনো রেসপন্স পায়নি। উল্টো সে এবং তার ফ্যামিলি হত্যার থ্রেট পাচ্ছে। জাসি স্পষ্ট জানিয়ে দেয় যদি তার বা তার ফ্যামিলির কিছু হয়ে যায় তাহলে তার জন্য পাঞ্জাব সরকার, ডিজিপি বিত্তা এবং তার পোষা এসএসপি সুগ্গা দায়ী থাকবে।
যদিও পাঞ্জাব সরকার প্রধান অর্থাৎ সিএম নির্বিচারে মানুষ হত্যার ব্যাপারটা এখনও জাস্টিফাই করছিল এই অজুহাতে যে যুদ্ধ পরবর্তী সময়ে তারা যদি লাগাম টেনে না ধরত তাহলে এই রাজ্য কবি জঙ্গিদের কন্ট্রোলে চলে যেত। এই জন্যই তারা একটু কঠোর হয়েছিল আর কি। তবে তার এই বক্তব্যটা ব্যাকফায়ার করে। সাতনামের ফ্যামিলির প্রতিশোধ নিতে এক পুলিশ স্টাফ প্রতিশোধ পরায়ণ হয়ে সিএমের গাড়ির ভেতরে বোমা নিয়ে ওঠে এবং ব্লাস্ট করে সিএম সহ মারা যায়। এই ঘটনাতে পাঞ্জাব পুলিশের মান আরও খারাপ হয়ে যায়। বিশেষ করে ডিজিপির রেপুটেশন একটু বেশি খারাপ হয়ে যায়। কয়েকদিন পরে জাসিকে বাড়ির সামনে থেকে একটা গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। জাসির গ্রেপ্তারে তার স্ত্রীসহ অনেক জনতা আন্দোলন গড়ে তোলে। বিদেশে মানবাধিকার কমিশনও পাঞ্জাব সরকারকে প্রেশারাইজ শুরু করে। শেষে সুপ্রিম কোর্ট আগামী 2 মাসের ভেতরে জাসিকে উদ্ধার করে কোর্টে উপস্থিত করতে বলে। কিন্তু এত আন্দোলন আর চাপের পরেও জাসিকে উদ্ধার করা যায় না। তাই কেসটা এবার সিবিআই ইনভেস্টিগেশনে দেওয়া হয়। সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর সমুদ্র সিং জাসির স্ত্রী পাম্মিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইনভেস্টিগেশন শুরু করে। সে জানতে চায় সেদিন জাসির কিডন্যাপ কিভাবে ঘটেছিল এবং আর কোনো আইউইটনেস ছিল কিনা। পাম্মি জানায় সে ওই সময় বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়েছিল। বাড়িতে তখন জাসি আর তার বন্ধু সঞ্জীব ছিল। তার সামনেই কিডন্যাপিংটা ঘটে। সঞ্জীব অলরেডি প্রেসে জানিয়ে দিয়েছে তার সন্দেহ জাসিকে পুলিশের লোকেরা কিডন্যাপ করেছে। সে ওদের ভেতরে ডিএসপি জাকপাল সিং, এসআই তেজিন্দর সিং এবং এসআই অজয় কুমারকে চিনতে পেরেছে। সমুদ্র সিং সঞ্জীবের ইন্টারভিউটা দেখার পরে অন্যান্য আইউইটনেসদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। ওরা ওই সময় বিভিন্ন কাজে বাইরে ছিল, তাই ওরা জাসিকে কিডন্যাপ হতে দেখেছে। ওরা সবাই নিজেদের সাক্ষ্য ঠিকঠাকভাবেই দেয়। একজনের কাছ থেকে গাড়ির নম্বর প্লেটের লাইসেন্স নম্বরের ব্যাপারও জানা যায়। তো এবার সমুদ্র সিং সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনে। তবে এরা সবাই একই স্কুলের বজ্জাত, এদের পেট থেকে কোনো কথা বের করা যায় না। তাছাড়া এরাও যেহেতু পুলিশের লোক, তাই ওদের ওপরে জোর জবরদস্তিও করতে পারছিল না। তাই এবার সিবিআই গাড়ির নম্বর ট্র্যাক করে গাড়ির মালিককে তুলে আনে। গাড়ির মালিক এই গাড়িগুলো ভাড়ায় দেয়। তবে রেজিস্টার চেক করে দেখা যায় গাড়িটা ভাড়া দেবার কোনো প্রমাণ নেই। শুধু কিছু কিছু গাড়ির নম্বরের পাশে লাল কালির দাগ কাটা। গাড়ির মালিক জানায় গাড়ি যখন সরকারি কাজের জন্য দেওয়া হয় তখন এভাবে মার্ক করে রাখা হয়। তো এই গাড়িটা কে নিয়ে গিয়েছিল জিজ্ঞেস করলে লোকটা ইন্সপেক্টর শিবেন্দর সিং আর এসআই হরিন্দর সিংয়ের নামটা জানায়। তাই সমুদ্র এবার ওদের দুজনকে তুলে আনে। শিবেন্দরের আজকে বিয়ে ছিল, তবুও তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। বিয়েতে হরিন্দরও উপস্থিত ছিল, তাই তাকেও একই জায়গাতেই পাওয়া যায়। তো শিবেন্দর আর হরিন্দর স্বীকার করে তারা ওই গাড়িটা ভাড়া নিয়েছিল, কিন্তু তারা জাসিকে কিডন্যাপের কথা স্বীকার করে না। সমুদ্র জানায় ওরা কিডন্যাপ করেছে, এই ব্যাপারে আই উইটনেস আছে। তবুও ওরা নিজেদের কথায় অটল। যদিও শিবেন্দর বাড়িয়ে বলতে গিয়ে কট খায়। সে বলেছিল 5 তারিখে সে ছুটিতে ছিল, অথচ সমুদ্র আগেই সব থানার রেজিস্টার চেক করে রেখেছিল। কাং থানার রেজিস্টার অনুযায়ী শিবেন্দরের সেদিন থানার রেজিস্টারে এন্ট্রির রেকর্ড আছে। সে কেহার সিং নামের কাউকে ওই থানার সেলে রেখে এসেছিল। শিবেন্দর এই ব্যাপারেও জাতামাতা অজুহাত দাঁড় করিয়ে দেয়। সমুদ্র তাকে বুঝিয়ে দেয় সে শিবেন্দরকে সন্দেহ করছে। সমুদ্র বলে একজন এসআইয়ের ইন্সপেক্টর হতে সারা জীবন কেটে যায়, অথচ শিবেন্দরের প্রমোশন পেতে 10 মাসও লাগেনি। সে বেওয়ারিশ লাশ সামলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খুশি করেই এই প্রমোশন পেয়েছে। শিবেন্দর সমুদ্রের কথা শুনে একটুও ঘাবড়ায় না, কারণ সে জানে মাথার ওপরে অনেক বড় বড় হাত আছে। তো যাই হোক, সমুদ্র এবার ক্যালকুলেশন করতে বসে। 5 তারিখে শিবেন্দর কেহার সিংকে কাং থানায় নিয়ে আসে, কারণ সেল খালি ছিল, এখানে আসামি দেখাতে হবে। 6 তারিখে জাসি কিডন্যাপ হয়, আবার 7 তারিখে কেহার সিংকে ছেড়ে দেওয়া হয়। তাই তাদের সন্দেহ হচ্ছিল কিডন্যাপের পরে হয়তো জাসিকে এই থানায় আনা হয়েছিল। ব্যাপারটা শিওর হওয়ার জন্য তারা কেহার সিংয়ের খোঁজ লাগিয়ে তার কাছে যায়। কেহার সিং জানায় তার 5 তারিখে হাজিরা ছিল। হাজিরা শেষে তাকে লকআপে আটকে দেওয়া হয়। এর 2 দিন পরে আবার ছেড়েও দেওয়া হয়, কারণ লকআপে নাকি আরেকজনকে আনা হয়েছিল। কেহার সিং সেই লোকটাকে দেখেনি, তবে তার নামটা শুনেছে জসপন্ত সিং। এটা শুনে সমুদ্র আর তার অ্যাসিস্ট্যান্ট চমকে ওঠে। তাদের সন্দেহই সঠিক, জাসিকে ওই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তো কেহার সিং আরও জানায় সেদিন জাসিকে থানায় আনার পরে এসপি সাহেবও থানায় আসে এবং জাসিকে মারধর করে। এরপরে একজন সিভিল ড্রেসের পুলিশকে থানায় রেখে বাকিরা সবাই চলে যায়। কেহার সিং সেই পুলিশ স্টাফের নাম বলতে পারে না, তবে তার চেহারার বিবরণ দেয়। বিশেষ করে তার চোখগুলো একটু সবুজাব কালারের ছিল। পরের দিন সমুদ্র এসএসপি সুরজিৎ সিং সুগ্গাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। সে এসএসপিকে জিজ্ঞেস করে সে 6 তারিখে কোথায় ছিল।
এসএসপি উত্তর দেয় সে গ্রামে ভাতিজার বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়েছিল। সমুদ্র জাসির ব্যাপারে জিজ্ঞেস করলে এসএসপি এমন ভাব ধরে যেন সে পার্সোনালি জাসিকে চেনেই না। সে জানায় জাসিকে সে পত্রিকার নিউজে দেখেছে, ইদানিং শুনছে সে নাকি মিসিং। এর বেশি তার জানা নেই। সমুদ্র বলে মিসিংয়ের আগে জাসি যে কয়জনের ব্যাপারে অভিযোগ দিয়ে গিয়েছিল তার মধ্যে এসএসপি সুগ্গাও একজন। এসএসপি সুগ্গা লজিক দেখিয়ে বলে, আজ যদি আমি ঘোষণা করি আমার সন্দেহ আমাকে আপনি মেরে ফেলবেন, কাল যদি আমি অন্য কোনো কারণে মারাও যাই তাহলে কি আপনি দায়ী হবেন? জাসির মিসিংটাও এরকম কাকতালীয়ভাবে হয়ে গেছে, এখানে আমার কোনো হাত নেই। সমুদ্র বলে এই শহরে হাজার হাজার লোক আছে, অথচ এত লোক থাকতে জাসি এসএসপির নাম নিয়েছে, তার মানে ঝামেলা তো এখানে আছেই। সমুদ্র অনেকভাবে চেষ্টা করে কিন্তু এসএসপিকে একটুও টলাতে পারে না, তাই সে বেরিয়ে আসে। এদিকে জাসির স্ত্রী পাম্মি স্কুলের চাকরি ছেড়ে দিয়ে এখন ফুল টাইম আন্দোলন চালাচ্ছে। সে সাথে একদল মানুষকেও পেয়েছে যারা পাঞ্জাবে অবৈধভাবে হত্যা হওয়া ভিকটিমদের জন্য জাস্টিস চায়। পাশাপাশি তারা আন্দোলন করছিল যাতে জাসি তাদের কাছে ফিরে আসে। রাতে এসএসপি জাসির বাড়িতে আসে। সে পাম্মিকে অফার দেয়, পাম্মি তার ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিয়ে বক্তৃতা দেবে, বিনিময়ে সে জাসিকে ফিরিয়ে দেবে। এরপরে ওদেরকে এখান থেকে অন্য কোনো দেশে চলে যেতে হবে। তবে জাসি যে লড়াইটা শুরু করেছিল, আদর্শ স্ত্রী হিসেবে পাম্মিও সে লড়াইটা চালিয়ে যেতে চায়। তাই সে এসএসপিকে কড়াভাবে বেরিয়ে যেতে বলে। বেরিয়ে যাবার আগে তার হাতে জাসির মিসিংয়ের লিফলেটও ধরিয়ে দেয়। চলে যাবার আগে এসএসপি বলে, যদি আমাকে 25,000 লাশের হিসেব দেওয়া লাগে তাহলে হিসেবটা 25,000 একজনে পরিণত হবে। এই বলে সে থ্রেট দিয়ে চলে যায়। কিছুদিন পরে ডিজিপি বিত্তা রিটায়ার করে। সংবর্ধনা অনুষ্ঠানে ডিজিপি ভার্মাও এসেছিল। প্রোগ্রাম শেষে সে এসএসপি সুগ্গাকে ডেকে বকাঝকা করে, কারণ তার নামে পত্রিকায় অসংখ্য নিউজ, তার জন্য ডিপার্টমেন্টের নাম খারাপ হচ্ছে। বকাঝকার শেষে ডিজিপি ভার্মা জানতে চায় জাসি কোথায়। এসএসপি এবারও বলে সে জানে না। ডিজিপি ভার্মা অলমোস্ট শিওর ছিল জাসির মিসিংয়ের পেছনে এসএসপির হাত আছে। তাই সে এসএসপি সুগ্গাকে 1 সপ্তাহের সময় দিয়ে বলে যেভাবেই হোক এই 1 সপ্তাহের ভেতরে যেন জাসিকে হাজির করা হয়। ডিজিপি ভার্মার কাছ থেকে বেরিয়ে এসএসপি সুগ্গা রিটায়ার্ড ডিজিপি বিত্তার কাছে পরামর্শের জন্য যায়। ডিজিপি বিত্তা সাজেশন দেয় এই কেসে যতজন আই উইটনেস আছে সে সবাইকে সরিয়ে দিতে বলে। আর এরই প্রেক্ষিতে পরের দিন সকালে কেহার সিংয়ের লাশ পাওয়া যায়। তাকেও টেরোরিস্ট ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। সমুদ্র ব্যাপারটা বুঝতে পেরে বাকি সাক্ষীদের বাড়িতে গিয়ে জানতে পারে ওদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। তবুও তারা কোর্ট হিয়ারিংয়ে যায়। জাসির ডিফেন্স লয়ার জাজকে জানায় এই কেসের 3 জন প্রাইম আই উইটনেস ছিল, অথচ 2 জন মিসিং, অন্যজন মৃত। এই কাজটা নিঃসন্দেহে পুলিশই করেছে। জাজ বলে শুধু এইটুকু এভিডেন্স দিয়ে কিছুই প্রমাণ করা যাবে না। লয়ার গল্পের ছলে বলে ধরুন একটা কৃষক পরিবার, এদের খেতে কাজ করেই জীবন কেটে যায়। একদিন হঠাৎ এদের ইয়াং ছেলে মিসিং হয়ে যায়। পরে দেখা যায় টেরোরিস্টদের সাথে তার লাশ পাওয়া গেছে। এদের ফ্যামিলিকেও অনেক হেনস্থার শিকার হতে হয়। আর এভাবে যত বেশি টেরোরিস্ট মারা যায় পুলিশ তত বেশি প্রমোশন পায়। পাশাপাশি ভিকটিমদের পরিবারের কাছ থেকেও ছেলেকে ফিরিয়ে দেবার নামে এবং নামের থেকে টেরোরিস্ট ট্যাগ সরানোর নামে তাদের গচ্ছিত সব টাকা হাতিয়ে নেয়। লয়ার প্রমাণস্বরূপ বলে যারা যারা টেরোরিস্ট মারার দায়িত্বে ছিল ওরা সবাই অবিশ্বাস্যভাবে কনস্টেবল র্যাঙ্ক থেকে প্রমোশন পেতে পেতে ইন্সপেক্টর হয়ে গেছে। এটাই ওদের কুকর্মের সবচেয়ে বড় প্রমাণ। জাজ লয়ারের কথায় কনভিন্স হয় এবং তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিএসপি জাকপাল সিং, ইন্সপেক্টর শিবেন্দর সিং, সাব ইন্সপেক্টর তেজিন্দর সিং, হরিন্দর সিং, ইন্সপেক্টর অজয় কুমার এবং এসএসপি সুগ্গাকে সাসপেন্ড করে। এসএসপি সুগ্গা সাসপেন্ড হবার পরে সমুদ্র তার সাথে দেখা করে বলে সুগ্গার ঊর্ধ্বতন কর্মকর্তা রিটায়ার্ড আর তার জুনিয়রেরা সাসপেন্ডেড, তাই এই মুহূর্তে সুগ্গাকে ব্যাকআপ দেবার মতো কেউ নেই। এই জন্য সমুদ্র সুগ্গাকে সব স্বীকার করার পরামর্শ দেয়। সুগ্গা এই ঝামেলা থেকে বাঁচার জন্য ডিজিপি বিত্তাকে ফোন করে, তবে বিত্তা ফোন ধরে না। তার স্টাফ ফোন রিসিভ করে জানায় ডিজিপি স্যার নেই। এভাবে টানা কয়েকদিন সুগ্গার ফোন ইগনোর করার পরে অবশেষে বাধ্য হয়ে ডিজিপি ফোন রিসিভ করে। সুগ্গা ডিজিপিকে বলে তার সাসপেনশন তুলে নিয়ে যেন অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়, না হলে সে সবার পর্দা ফাঁস করে দেবে। কিন্তু ডিজিপি সুগ্গার ব্যাপারে তেমন আগ্রহ দেখায় না। সে জাস্ট মুখের কথা বলে রাখে সে সব সামলে নেবে। এসব মন ভোলানো কথায় সুগ্গার ভরসা আসে না, তাই সে রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এমনকি সে তার ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টকেও সাথে নেয় না। তারপরে সে ট্রেনের নিচে সুইসাইড করে। তার পকেটে সুইসাইড নোটও লেখা ছিল, অসম্মানের সাথে বেঁচে থাকার চেয়ে সুইসাইড করা অনেক ভালো।
তো সুগ্গার ফিউনারেলের ডিজিপি এসে সুগ্গাকে মহান বানিয়ে বিশাল ভাষণ দেয়। ফিউনারেলের সমুদ্র উপস্থিত ছিল। একটা ছেলে তাকে নাস্তা দিতে আসলে তার চোখের দিকে সমুদ্র নজর যায়। কেহার সিং বলেছিল তাকে এবং জাসিকে পাহারার জন্য যাকে রাখা হয়েছিল তার চোখ সবুজ ধরনের ছিল, তাই চোখ দেখেই সমুদ্র তাকে ধরে ফেলে। এই ছেলেটার নাম কুলজিৎ। সে সুগ্গার আন্ডারে অস্থায়ী চাকরিতে আছে। সে সমুদ্রের কাছে স্বীকার করে সেই ওই দিন কাং থানায় ওদের পাহারা দেবার দায়িত্বে ছিল। কোর্টে সাক্ষীর কথা বললেও কুলজিৎ রাজি হয়ে যায়, কিন্তু কোর্টে গিয়ে সে নিজের বয়ান পাল্টে ফেলে বলে ওই দিন থানায় সে শুধু কেহার সিংকেই পাহারা দিচ্ছিল, সেখানে জাসি বা আর কেউই ছিল না। তো সে সিবিআইয়ের কাছে স্বীকার করেছিল কেন জিজ্ঞেস করলে সে বলে তাকে পুলিশকে দোষ দেবার জন্য টাকা দেওয়া হয়েছিল, তাই সে মিথ্যা বলেছিল। তাকে কে টাকা দিয়েছিল জিজ্ঞেস করলে সে জাসির স্ত্রীর দিকে তাকায়। এবার সমুদ্র খুবই রেগে যায় আর কোর্টের মধ্যেই ঝামেলা শুরু করে। পরিস্থিতি দেখে জাজ সেদিনের মতো কোর্ট মুলতবি রাখে। এই ঘটনা কেসে অনেক ইম্প্যাক্ট ফেলে। ঊর্ধ্বতন কর্মকর্তা সমুদ্রকে কেস অন্য কাউকে হ্যান্ডওভার করে কিছুদিন রেস্ট নিতে বলে, অর্থাৎ তাকে এই কেস থেকে সরে যেতে বলে। এদিকে মিথ্যা সাক্ষী দিয়ে এসে কুলজিৎ বাড়িতে শুয়েছিল। তখন সে একজন মৃত মানুষকে হ্যালুসিনেট করে। এই লোকটাকে পুলিশ মেরে ভাসিয়ে দিয়েছিল। লোকটাকে হ্যালুসিনেটের পর থেকে কুলজিতের মন দুর্বল হয়ে পড়ে। সে ভয় পেতে থাকে। তাই সে সমুদ্রের কাছে গিয়ে বলে সে কোর্টে এবার সত্যটা জানাতে চায়। যদিও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পুনরায় কোর্টে তুলতে ভরসা পাচ্ছিল না, তবুও সমুদ্রের কথায় তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টের বাইরে অসংখ্য মানুষ জাসিকে ফিরে পাবার জন্য আন্দোলন করছিল। কাঠগড়ায় ওঠার পরে জাজ কুলজিৎকে সতর্ক করে দেয় এবার যদি সে মিথ্যা বয়ান দেয় তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। তো কুলজিৎ জানায় 4 সেপ্টেম্বর রাতে ডিজিপি স্যার সুগ্গা স্যারকে ডেকে পাঠায়। ডিএসপি জাকপালও সেখানেই ছিল। প্রায় 1 ঘন্টার মিটিংয়ের পরে ডিএসপি স্যার লোকাল থানায় যায় এবং সেখানকার স্টাফদের সাথে জাসিকে কিডন্যাপের প্ল্যান বানায়। পরের দিন সকালে জাসি বাড়ির সামনে নিজের গাড়ি ধৌত করছিল। তখন তারা জাসিকে তুলে নিয়ে যায়। এরপর জাসিকে কাং থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় এসএসপি সুগ্গাও সেখানে আসে। সুগ্গা জাসিকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে গণহত্যার কেস উইথড্র করে নেয়। জাসি মেনে না নিলে এবার তাকে হুমকি দেওয়া হয় 25,000 লোকের মতো তাকে ওইখানে পুঁতে রাখা হবে, আর ওর বাচ্চারা তখন অনাথের মতো ঘুরে বেড়াবে। জাসি এতেও ভয় পায় না। জাসি জানায় সে দেশের জন্য লড়াই করছে, তাই সে আর পিছু হটবে না। যদি সে শহীদ হয়ে যায় তাহলে একদিন সুগ্গাকেও সুইসাইড করে মরতে হবে। এই কথাটা শুনে সুগ্গা খেপে যায় আর জাসিকে মারধর শুরু করে। মারধরের পরে কুলজিৎকে এখানে রেখে বাকি সবাই চলে যায়। পরবর্তী 3 দিন জাসিকে ওখানেই রাখা হয়, কিন্তু জনতার আন্দোলন আর ওপর মহলের চাপের কারণে জাসিকে সরিয়ে একটা কুঠিতে আনা হয়। পরবর্তী কয়েক সপ্তাহ জাসিকে ওখানেই অন্ধকার কুটির ভেতরে রাখা হয়। প্রতিদিন পালাক্রমে তার ওপরে নির্যাতন চলত। এমন কোনো টর্চার নেই যেটা জাসির ওপরে অ্যাপ্লাই হয়নি। এত মার খাওয়ার পরেও জাসি নেগোসিয়েশনে রাজি হয় না। তাই সুগ্গা জাসির স্ত্রীর কাছে নেগোসিয়েশনের জন্য যায়। সেখানেও সে হতাশ হয়ে ফিরে এসে জাসিকে আবারও লাঠি দিয়ে বেধম পিটিয়ে হতাশা দূরীকরণের চেষ্টা করে। কুলজিৎও জাসিকে অনেক বোঝায় সে সুগ্গা স্যারের কথা মেনে নিক, কিন্তু সে নিজের জেদে অটল ছিল। অন্যায়ের কাছে এসে মাথা নিচু করবে না। কয়েকদিন পর জাসিকে সুগ্গার নির্দেশে একটা ফার্ম হাউসে আনা হয়। সেখানে আগে থেকে ডিজিপি বিত্তা বসেছিল। ভেতরে তাদের 3 জনের ভেতরে কোনো আলোচনা হয়, আর এরপরে ডিজিপি বিত্তা খুব রেগে মেগে বেরিয়ে আসে আর গাড়িতে করে চলে যায়। ভেতরে কি ঘটেছিল সেটা ডিজিপি বিত্তা এবং সুগ্গা ছাড়া আর কেউই জানতো না। তো এরপরে জাসিকে ঝাবাল থানায় নিয়ে যাওয়া হয়। জাসির বেহাল দশা দেখে কুলজিৎ আরও একবার তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সময় থাকতে সে সুগ্গা স্যারের কথা মেনে নেয়। তার একার জেদে আর কি হবে, সে যদি মরেও যায় তবুও এই সিস্টেমের কিছুই চেঞ্জ হবে না। জাসি তখন বলেছিল সূর্য যেমন দুনিয়ার অন্ধকার কাটিয়ে দেয়, সেও এই দেশের অন্ধকার দূর করে অপরাধীদের মুখোশ খুলে দিতে চায়। যদিও সে একা আলো ছড়াতে পারবে না, তবুও সে একটা প্রদীপ হয়ে আশেপাশের সবার মাঝে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেবে। যেদিন সবাই একজোট হবে সেদিন এই দেশের অন্ধকার চিরতরে কেটে যাবে। যাই হোক, পরের দিন সুগ্গা ফোর্স নিয়ে আবারও আসে এবং জাসির কানের কাছে মুখ নিয়ে 25,001 সংখ্যাটা বলে। সেখানে কুলজিৎও দাঁড়িয়েছিল। সুগ্গা কুলজিৎকে বাইরে থেকে পানি আনতে বলে। কুলজিৎ পানি আনতে বাইরে বের হতেই গুলির আওয়াজ শুনে আবারও ভেতরে দৌড় দেয়। গিয়ে দেখে জাসিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সুগ্গা জাসির লাশটা নদীতে ভাসিয়ে দিতে বলে চলে যায়। এরপরে লাশটাকে ব্রিজের ওপরে নিয়ে গিয়ে কেটে কুটে বিকৃত করে নদীতে ফেলে দেওয়া হয়।
দুঃখজনকভাবে জাসির লাশটা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, কুলজিতের সাক্ষী কোর্টে টেস্টিফাই করার আগেই তাকে মেরে ফেলা হয়। তবুও তার সাক্ষী এবং অন্যান্য প্রমাণের ওপরে ভিত্তি করে দোষী 5 পুলিশ স্টাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও এসবের ফাঁকফোকর দিয়ে ডিজিপি বিদ্যার নামটা রিপোর্টের বাইরে চলে যায়, ফলে সে সাজা পাওয়া থেকে বেঁচে যায়। তবে আজীবন অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকার চেয়ে বড় সাজার কী বা হতে পারে। জাসির একার পদক্ষেপে পাঞ্জাবের হাজার হাজার নিরীহ নারী পুরুষ, শিশু বৃদ্ধের হত্যাকাণ্ডের কালো অধ্যায়টা সবাই জানতে পারে। জাসির স্ত্রীও জাসির দেখানো পথে ভিকটিমদের ফ্যামিলিদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যায় এবং তাতে জাস্টিস পাইয়ে দেয়। জসবন্ত সিং জাসি নিজের মাঝে যে প্রদীপের আলো জ্বালিয়েছিল, সেই আগুনের শিখা এখনও নেভেনি। পাঞ্জাব এবং কানাডার শিখেরা এখনও তার নিখোঁজ হবার দিনটাকে স্মরণ করে শ্রদ্ধা জানায়। এছাড়া যুক্তরাষ্ট্র এবং কানাডায় তার সম্মানার্থে স্কুল এবং পার্কও নির্মাণ করা হয়। বন্ধুরা, এই জন্যই বলা হয় মানুষ বয়সে না, বরং কর্মে বেঁচে থাকে। জসবন্ত সিং চাইলেই নিজের সংসার, স্ত্রী সন্তানকে নিয়ে সুখে থাকতে পারত। তার সংসারে ছিল না কোনো অপ্রাপ্তি, ছিল না কোনো অভাব। তবুও সে প্রিয় দেশকে বেছে নিয়েছিল, লড়াই করেছিল হাজার হাজার মানুষের জন্য। সে অত্যাচার সহ্য করে মরে গিয়েছে, তবুও অন্যায়কারীদের কাছে মাথা নত করেনি। জসবন্ত সিংয়ের প্রদীপের স্ফুলিঙ্গ আমাদের মধ্যেও ছড়িয়ে যাক, যাতে আমরাও তার মতো দেশের জন্য, মানুষের জন্য কিছু করে যেতে পারি। আমাদের আইডল হওয়া উচিত জসবন্ত সিংয়ের মতো মানুষেরাই। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।